সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সকলে ছাদে চলে গেল মেহেন্দি অনুষ্ঠানের জন্য। মানতে হবে ডেকোরেটররা অনেক সুন্দর করে সাজিয়েছে ছাদটা। বাবলিকে স্টেজে বসিয়ে দেওয়া হয়েছে। পার্লার থেকে একটা মেয়েকে আনা হয়েছে সবাইকে মেহেদি পরানোর জন্য। উষা আর জিনি বাবলির পাশে বসে ওর মেহেদি পরানো দেখতেছে। উৎসাহ একটা হোয়াইট পাঞ্জাবি পরে ছাদে আসলো। এতক্ষণও জীবনের সাথে ছিল। আশেপাশে ঘুরে ফিরে তাকিয়ে ও জিনিকে খুঁজতে লাগলো। খুঁজে পেতেই ও স্টেজের কাছে গিয়ে জিনিকে ইশারায় ওর পিছু নিতে বলল। জিনি জরুরি কিছু ভেবে তৎক্ষণাৎ ওর পিছু নিল। সবার থেকে একটু আড়ালে আসতেই উৎসাহ জিনির কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন হয় জিনি চমকে উঠল, অবাক কণ্ঠে বলল, কি করছেন এসিপি সাহেব? বাড়ি ভর্তি মানুষ আর আপনি? উৎসাহ স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তাই তো এখানে নিয়ে এসেছি। কেউ যদি এখানে চলে আসে। উৎসাহ জিনির ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুশ। তারপর ধীরে ধীরে জিনির ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ নিয়ে গিয়ে গভীরভাবে চুম্বন করতে লাগলো। দুজনে আবেশে চোখ বুজে ফেলল। সময় নিয়ে চুমু খাওয়ার পর উৎসাহ ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। জিনি ব্যস্ত হয়ে বলল, হয়েছে এসিপি সাহেব, এখন ছাড়ুন। ছাড়তে ইচ্ছা করছে না বিবিজান, ভালোবাসতে ইচ্ছে করতেছে। জিনি বহু কষ্টে উৎসাহকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার যখন তখন ভালোবাসা পায় এসিপি সাহেব, বাড়ির অবস্থাটা দেখে তো ইচ্ছা পোষণ করুন নাকি? সবাইকে বাড়ি থেকে বের করে দাও বিবিজান। জিনি হতভম্ব হয়ে উৎসাহের দিকে তাকিয়ে বলল, আপনি পাগল? হ্যাঁ, তোমার জন্য। বাবলির মেহেদি পরানো কমপ্লিট হতেই উষা নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার আমাকে পরিয়ে দিন। পার্লার থেকে আগত মেয়েটি মিষ্টি করে হেসে উষাকে মেহেদি পরিয়ে দিতে লাগলো। উৎকর্ষ দূর থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে উষার ছবি তুলতে ব্যস্ত। উষা আহ্লাদী কণ্ঠে বলল, আপু, আমার হাতের মাঝখানে লাভ দিয়ে তার ভেতরে বড় করে ইউ লিখে দিন। বাবলি ভুরু কুঁচকে বলল, নিজের নামের অক্ষর কেউ লাভের ভিতরে লিখতে বলে নাকি অন্য কোনো ব্যাপার আছে? উষা তৎক্ষণাৎ বলে উঠল, অন্য ব্যাপার থাকতে যাবে কেন আপু? দরকার পড়লে আমি নিজের নামের অক্ষর কপালেও লিখে নিব। তখনই উৎকর্ষ ওদের কাছে এসে বলল, তোর কপালে তো গাধা লিখে দেয়াটা বেটার অপশন হবে। উষা রাগ করার পরিবর্তে মুচকি হেসে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরালো। পার্লারের মেয়েটা উৎকর্ষের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সেটা দেখতে উষার ভুরু কুঞ্চিত হয়ে মেজাজ বিগড়ে গেল। গম্ভীর গলায় বলল, আপু, ওই দিকে না তাকিয়ে মেহেদি পরিয়ে দিন। মেয়েটা থতমত খেয়ে মেহেদি পরানোয় ব্যস্ত হয়ে পড়ল, যদিও আর চোখে উৎকর্ষকে এখনো দেখে যাচ্ছে। উষা ক্ষুব্ধ চাহনিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। উষার জেলাস মুখটা দেখে উৎকর্ষ নিঃশব্দ হাসল। উষা ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, প্রস্থান করুন এখান থেকে। উৎকর্ষ হেসে অন্যদিকে চলে গেল। জিনি আর উৎসাহ তখন স্টেজে চলে আসলো। উষার পাশে গিয়ে বসে জিনি বলল, কিরে, তোর টমেটো সস কোথায়? উৎকর্ষের রুম থেকে আসার পরই উষা জিনিকে সবকিছু বলেছিল। সেটা শুনে জিনি দারুণ স্বস্তি পেয়েছিল। উষা হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওখানে। উষার মেহেদি পরানো শেষ করে মেয়েটা জিনিকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনাকে দিয়ে দেই। জিনি সম্মতি জানিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। উৎসাহ মেয়েটাকে বলল, আমার বিবিজনের হাতে আমার নামের প্রথম অক্ষর বড় করে লিখে দিবেন। ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলের ঠোঁট চেপে হাসল। জিনি চোখ রাঙানি দিতে উৎসাহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেহেদি পরানো দেখতে লাগলো। তারপর কিছু কাজের জন্য উৎসাহ নিচে চলে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে উৎকর্ষ একটা সাদা ডেইজি ফুল এনে উষার কানে গুজে দিয়ে ছোট্ট করে বলল, পারফেক্ট। বলামাত্রই আবারও হুট করে উধাও হয়ে গেল। পুরো ঘটনায় উষা আহাম্মক হয়ে গেল। এখন স্টেজে বাবলি, জিনি আর ও ছাড়া কেউ নেই। উষা নিজের কানে গোজা ফুলটা আলতো করে ছুঁয়ে দিল। বাবলি বাঁকা হেসে বলল, আমি মনে হয় এবার সবকিছু বুঝতে পেরেছি। উষা থতমত খেয়ে বলল, কি বুঝেছ তুমি? দ্রুতই আরও একটা বিয়ে হতে চলেছে।
উষা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তা দেখে জিনি আর বাবলি হাসতে শুরু করলো। গতকাল বাবলিরা সবাই চলে গেছে। ফারুকি ম্যানশন পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে। জিহান মুক্তাদিররা সহ সকল আত্মীয় স্বজন যে যার গন্তব্যে চলে গেছে। উৎকর্ষ ছাদে দাঁড়িয়ে প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করতেছে। তার পাশাপাশি উষাকে নিয়ে চিন্তার জগতে বিচরণ করছে। এই কয়েকদিন থাপ্পড় মারার অপরাধে উষা ওকে ভাইয়া ভাইয়া বলে ডেকে মুখে ফেনা তুলে ফেলেছিল। উষার করা পাগলামিগুলোর কথা ভেবে উৎকর্ষ মুচকি হাসল। উৎসাহ ওর পাশে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, হাসছিস কেন? উৎকর্ষ চমকে উঠে পাশে তাকালো। উৎসাহ স্বাভাবিক মুখভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। উৎকর্ষ মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বলল, এমনি হাসলাম। এমনি এমনি কেউ হাসে না, প্রেমে পড়েছিস? উৎকর্ষ কিছু না বলে নিশ্চুপ থাকলো। তারপর কিছু একটা ভেবে ইতস্তত করে বলল, ভাই একটা কথা ছিল, বল। উৎকর্ষ দ্বিধায় পড়ে গেল। বলা কি উচিত হবে? যতই হোক উৎসাহ উষার বড় ভাই। ওর অবস্থা দেখে উৎসাহ বলল, আমতা আমতা না করে যা বলতে চাস বলে ফেল। উৎকর্ষ মনে সাহস জুগিয়ে লম্বা একটা শ্বাস ফেলে কিছু বলার জন্য উৎসাহের দিকে তাকাতেই উৎসাহ সামনে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত গলায় বলল, উষাকে ভালোবাসি সেই তো? উৎকর্ষ আশ্চর্যজনিত হয়ে গেল। অবাক হয়ে বলল, ভাই তুই? ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই উৎসাহ বলল, আগে থেকে খানিকটা সন্দেহ হতো, তবে শিওর ছিলাম না। ভেবেছিলাম বোন হিসেবে হয়তো তুই এতটা কনসার্ন ওর প্রতি। কিন্তু বাবলির মেহেন্দির অনুষ্ঠানে যখন তুই উষার কানে ফুল গুজে দিলি, তখন আমি দূরে দাঁড়িয়েছিলাম। ওটা দেখার পরেই আমি নিশ্চিত হয়ে গেছি তোর আর উষার মধ্যে কিছু আছে। উৎকর্ষ ব্যস্ত হয়ে উৎসাহের হাত ধরে বলল, আমাকে ভুল বুঝছিস না ভাই, বিশ্বাস কর, আমি সত্যি সত্যি উষাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আমি ওকে সুখে রাখবো, প্লিজ ওকে আমার থেকে আলাদা করিস না। উৎসাহ হেসে উঠে বলল, আরে বিচলিত হচ্ছিস কেন? আমি কি একবারও বলেছি যে আমি তোর প্রতি রাগ করেছি? বরং এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি তুই পারবি আমার পাগলি বোনটাকে আগলে রাখতে। উৎকর্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম ভাই, বাঁচালি আমাকে। কিন্তু ভাই, বড় বাবা আমাকে নিজের জামাই হিসেবে মেনে নিবে তো? উৎসাহ উৎকর্ষের কাঁধে হাত দিয়ে বলল, মানবে না মানে? মানতেই হবে। আর যদি কোনো আপত্তি করে তাহলে আমি আসছি না, আমি সবাইকে রাজি করিয়ে নেব। উৎকর্ষ উচ্ছ্বসিত হয়ে বলল, ভাগ্য করে একটা শালা পেয়েছি, তুই থাকতে আমার আর কোনো টেনশন নেই। বিয়ে করানোর দায়িত্ব এখন তোর, আর বাকিটা আমি সামলে নিব। শেষে আমাকে নিজের শালা বানিয়ে ফেললি। তোর চেয়ে পারফেক্ট শালা কোথায় পেতাম বল? মেয়েগুলোর বড় ভাইগুলো এক একটা খাটাস হয়, বিয়ের সময় এরাই বেশি বাগড়া দেয়। আর এদিকে তুই বিয়ে করার ক্ষেত্রে আমাকে ফুল সাপোর্ট করতে যাচ্ছিস, তাহলে তোকে শালা বানাবো না তা ওই বালবুলকে বানাবো? উৎসাহ জোরে হেসে উঠে বলল, তোর মাথায় ওই বালবুল সহ চুলবুল ছাড়া আর কারো নাম আসে না? এই বালবুল না চাইতো আমার জীবনের সাথে জড়িয়ে গেছে, ওটার কথা মনে হলে আমার মাথা গরম হয়ে যায়। কাম ডাউন, নয়তো উষা যে লাথিটা চুলবুলকে মেরেছিল সেটা তোর পিছনে পড়বে। ওর কথা শুনে উৎকর্ষ জোরে জোরে হাসতে হাসতে বলল, লাথিটা মারাত্মক ছিল। এভাবেই দু ভাই হাসি ঠাট্টা করতে লাগলো। অনেকদিন পর দু ভাই মন খুলে হেসে হেসে কথা বলতেছে। সারা জীবন যেন ওদের সম্পর্কটা এমনই থাকে। জিনি আর উষা পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়তেছে। বিয়ের জন্য এই কয়েকদিনে ওদের পড়াশোনায় অনেক গ্যাপ গিয়েছে, তাই মন লাগিয়ে সেসব মেকআপ করার চেষ্টা করতেছে। হঠাৎ জিনির মাথা চক্কর দিয়ে উঠল, চোখে অন্ধকার দেখতে শুরু করলো। সেটা লক্ষ্য করতে উষা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে জিনি? অসুস্থ লাগতেছে? জিনি কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, হঠাৎ বলা থামিয়ে মুখে হাত চেপে বাথরুমে ঢুকে গেল। ওর পিছু পিছু উষাও ছুটে গেল। জিনি গলগল করে বমি করতে লাগলো। বমি করা শেষে ও চোখে মুখে পানি ছিটিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। উষা ওর পিঠে হাত বুলিয়ে বলল, ভাইয়াকে কি ফোন করে ডাকবো? জিনি হাত উঁচিয়ে বলল, না, ওনাকে খামোকা টেনশনে ফেলতে চাই না। আসলে কয়েকদিন থেকে মাথা ঘোরে, যখন তখন বমি পায়, বুঝতে পারছি না কি হচ্ছে।
জটিল কোনো অসুখ হলো না তো? উষার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও গলাটা নিচু করে বলল, হ্যাঁ, জটিল কিছু মনে হচ্ছে। জিনি ভয়ার্ত মুখে উষার দিকে তাকিয়ে বলল, আমি আবার মরে যাব না তো? তাহলে তো উনি বিধবা হয়ে যাবেন। উষা জিনির মাথায় চাটি মেরে বলল, গাধা, মরবি কেন? তোর তো প্রমোশন হতে চলেছে, বউ থেকে মা হতে চলেছিস তুই। জিনি চোখ বড় বড় করে বলল, মানে আমি প্রেগনেন্ট? আমি মা হব? আপাতত সেটাই মনে হচ্ছে, বাট আগে প্রেগনেন্সি কিট কিনে এনে পরীক্ষা করতে হবে, বলে উষা গায়ে বোরকা চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিনি আহাম্মক হয়ে এখন উষার রুমে বসে আছে। কিছুক্ষণের মধ্যে উষা চলে আসলো, কারণ দোকান বাড়ির পাশেই ছিল। উষা দ্রুত ওর হাতে প্রেগনেন্সি কিট দিয়ে বলল, যা ফটাফট পরীক্ষা করে আয়। জিনি কম্পিত হাতে সেটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। উষা অধীর আগ্রহে বাথরুমের দরজার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর জিনি হা হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো। উষা দৌড়ে ওর কাছে গিয়ে বলল, কিরে, ছোটবাবুকে আসতে চলেছে? জিনি উষার চোখে চোখ রেখে অস্ফুট স্বরে বলল, আমি মা হব আর উনি বাবা হবেন? উষা মৃদু চিৎকার করে জিনিকে জড়িয়ে ধরে নাচতে লাগলো। খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। জিনি হাসতে হাসতে বলল, থাম থাম, তোরা চিৎকারে সবাই চলে আসবে। আসুক, সবাইকে বলতে হবে না? না, এখনই বলবি না কাউকে। উষা আসুক। উষা অবাক হয়ে বলল, কেন? আমি সর্বপ্রথম ওনাকে বলতে চাই, তারপর সবাইকে বলবো। আচ্ছা, তাই হবে। আমার টমেটো সসকে বলি। তোর টমেটো সসও পরিবারের সদস্যদের মধ্যে পড়ে, বুঝছিস? উফ, ভুলে গেছি। ঠিক আছে, কাউকে বলবো না। উৎসাহ সেই ভিডিওটা বারবার প্লে করতেছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতেছে। কণ্ঠটা আসল মনে হচ্ছে না উৎসাহের। নিশ্চয়ই আধুনিক প্রযুক্তির সাহায্যে কোনো কারচুপি করেছে। উৎসাহ হতাশার শ্বাস ফেলে আবার ভিডিওটা প্লে করলো। হঠাৎ একটা বিষয় চোখে পড়তেও থমকে গেল। জুম করে বারবার ভিডিওটার ওই জায়গাটা প্লে করতে লাগলো। ভিডিওটা অফ করে উৎসাহ দুহাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, এটা হতে পারে না। আমার সন্দেহ যেন মিথ্যে হয়, আমার সন্দেহ যেন মিথ্যে হয়। রিফাত দরজা নক করে বলল, মে কামিং স্যার? উৎসাহ নিজেকে সামলে নিয়ে বলল, ইয়েস কাম। রিফাত ভিতরে প্রবেশ করে কিছু ডকুমেন্টস ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, ঘোস্ট মাস্টার সম্পর্কিত কিছু তথ্য এর মধ্যে পেলেও পেতে পারেন। উৎসাহ ডকুমেন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই উৎসাহের মুখ কাঠিন্যতায় ছেয়ে গেল। গম্ভীর গলায় বলল, রিফাত, তুমি যেতে পারো। ও চলে যেতে উৎসাহ কাউকে ফোন দিয়ে কিছু বলতে লাগলো। তারপর ল্যাপটপে কিছু করতে লাগলো। কাজ করা শেষে ও গম্ভীর মুখে চেয়ারে বসে কপালে হাত ঠেকে গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। তখনই ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে উৎসাহ ফোনটা রিসিভ করে শান্ত গলায় বলল, বলুন ডিসিপি স্যার। তদন্ত কতদূর পৌঁছালো মাইসান? ঘোস্ট মাস্টারের পরিচয় খুঁজে বের করতে পেরেছ? আই থিঙ্ক কিছুটা পেরেছি স্যার। এক্সিলেন্ট জব মাইসান। আমার ফার্ম হাউসে প্রমাণগুলো নিয়ে চলে আসো। দুজনে মিলে ওই মাস্টার মাইন্ডের পরিচয় এক নিমিষে বের করে ফেলব। উৎসাহ মুচকে এসে বলল, আসছি স্যার। আপনি থাকতে আমার আর টেনশন কোথায়। ফোন কেটে গেল। উৎসাহের মুখ দেখে বোঝা যাচ্ছে না ওর ভিতরে এখন ঠিক কী চলতেছে। কেমন অবিচল দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নিজের ব্যাগটা কাঁধে চাপিয়ে উৎসাহ ব্যুরো থেকে বেরিয়ে গেল। জিপ ছুটিয়ে ব্যুরোকে পেছনে ফেলে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। গন্তব্য এখন ডিসিপির ফার্ম হাউস। যিনি একটা লাল শাড়ি পরে আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। এই শাড়িটা কিছুদিন আগে উৎসাহ ওকে উপহার দিয়েছিল। কিছুক্ষণ আয়নায় নিজেকে উল্টে পাল্টে দেখে নিল যিনি। তারপর হালকা পাতলা সাজগোজ করলো। ওকে ভীষণ এক্সাইটেড মনে হচ্ছে, খুশি উপচে উপচে পড়ছে। যিনি ডান হাতটা নিজের পেটের উপর আলতো করে রেখে বলল, সোনামণি আম্মা। যিনি ডান হাতটা নিজের পেটের ওপর আলতো করে রেখে বলল, সোনামণি, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে। একটু পর তোমার বাবা চলে আসবে। তোমার বাবা না দেখতে অনেক সুন্দর। কিছুক্ষণ পর যখন তোমার বাবা চলে আসবে তখন তুমি নিজেই দেখে নিও। কিছু সময় চুপ থাকার পর যিনি ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির হাতলে দুহাত রেখে উকি ঝুঁকি দিয়ে রাস্তায় দেখতে লাগলো। অস্থির হয়ে বলল, এসিপি সাহেব, এখন আসতেছেন না কেন?
আমার যে আর তর সইছে না। আপনাকে গুড নিউজটা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমাদের কোল আলো করে খুব দ্রুতই একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসতে চলেছে। তাড়াতাড়ি আসুন না এসিপি সাহেব। উৎসাহের জিপ ডিসিপির ফার্ম হাউসের গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। জিপ থেকে নেমে উৎসাহ স্বাভাবিক কদমে এগিয়ে গিয়ে কলিং বেল বাজালো। নুরুল আমিন একটা ঢিলে ঢালা ট্রাউজার আর নাইটি পরে দরজা খুলে দিয়ে মুচকে হেসে বলল, কামিন মাই সান। উৎসাহ স্বভাবসুলভ হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপর নুরুল আমিনের ইশারায় সোফায় বসে পড়ল। ওকে বসিয়ে রেখে উনি কিচেনে চলে গেলেন 2 কাপ কফি বানানোর জন্য। কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসতে আসতে বললেন, তোমার আন্টি অনাথ আশ্রমের বাচ্চাগুলোর সাথে আজ নাকি থাকবে, তাই ফার্ম হাউসে চলে এসেছি, কারণ বাড়ির সব কিছু আমাকে নীলার কথা মনে করিয়ে দেয়। কথাটা বলে উনি হাসলেন, যাকে বলে প্রাণখোলা হাসি। উৎসাহ চিত্ত স্থিরে কফিতে চুমুক দিল। নুরুল আমিন পুনরায় বললেন, তোমার ওয়াইফ কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। বুঝলাম। ওকে, যার জন্য ডাকলাম প্রমাণগুলো এনেছ? এনে থাকলে আমাকে দাও দেখি একটু। উৎসাহ কফিতে আর এক চুমুক দিয়ে মগটা টেবিলে রেখে শীতল গলা বলল, সব প্রমাণগুলো আপনাকে দিয়ে দেই, যেন আপনি সেগুলো নষ্ট করে দিতে পারেন, তাই তো? নুরুল আমিন অবিচল দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ আক্ষেপ নিয়ে বলল, এমন কেন করলেন স্যার? খারাপ কাজ করে কি শান্তি পেয়েছেন? নুরুল আমিন ফিসেল এসে বললেন, তুমি অনেক বুদ্ধিমান আর বিচক্ষণ একজন অফিসার। উৎসাহ অনেক চতুরতার সহিত নিজেকে লুকিয়ে রাখার পরও তুমি ঠিকই সব কিছু বুঝে ফেললে। স্যার, নিজেকে লুকানোর চেষ্টা করলেও নিজের নিত্যদিনের অভ্যাসগুলো লুকানো যায় না। আপনি কথায় কথায় নিজের আঙুল ফুটান, যেটা এই ভিডিওতেও অভ্যাসবশত ফুটিয়েছেন। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে হয়তো ঘোস্ট মাস্টারেও আপনার মতো আঙুল ফোটানোর অভ্যাস আছে, কিন্তু রিফাতের আনা ডকুমেন্টসগুলোতে যখন ঘোস্ট মাস্টারের স্বাক্ষর দেখলাম, তখনই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার সামনে। ব্রিলিয়ান্ট বয়। যাই হোক, এখন আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। উৎসাহ বাঁকা হেসে বলল, আমি কখনই অন্যায়কে প্রশ্রয় দিব না স্যার। ভেবে দেখো উৎসাহ, বাড়িতে তোমার সুন্দরী বউ আছে, ওকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো। বিশ্বাস করো, আমি তোমার কিংবা তোমার পরিবারের কোনো ক্ষতি করব না যদি তুমি কেসটা ক্লোজ করে দাও। এটা সম্ভব নয় স্যার। পরিবারের জন্য নিজের সততা আমি বেচতে দিতে পারবো না, এটা আমার নীতিবিরুদ্ধ। আপনাকে অবশ্যই জেলে যেতে হবে। তোমার এই আশা পূরণ হবার নয় মাইসান। উৎসাহ অসহায়ভাবে বলল, আপনি আমার আদর্শ ছিলেন স্যার। আপনার মতো একটা অমায়িক মানুষ কিভাবে এতটা জঘন্য কাজের সাথে যুক্ত থাকতে পারে? এসব ভুলে যান স্যার, সঠিক পথে ফিরে আসুন। ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন না প্লিজ। নিজে থেকে স্যালেন্ডার করুন। আমি কথা দিচ্ছি, আপনার জেলের মেয়াদ আমি কমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আর আপনি না আসা পর্যন্ত আন্টির সর্বোচ্চ খেয়াল রাখব। নুরুল আমিনের পাশবিক মুখভঙ্গি শীতল হতে লাগলো। উনি শান্তভাবে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। উৎসাহ বহু আশা নিয়ে ওনার দিকে তাকিয়ে বলল, প্লিজ স্যার, আমি না আপনার ছেলের মতো, ছেলের রিকোয়েস্টটা রাখবেন না? নুরুল আমিন কয়েক মুহূর্ত উৎসাহের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন। তারপর বললেন, তুমি ঠিক বলেছো উৎসাহ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আমাকে অ্যারেস্ট করো। উৎসাহ প্রচণ্ড খুশি হয়ে গেল। নুরুল আমিন দুহাত বাড়িয়ে বললেন, মাইসান, আমাকে একটু জড়িয়ে ধরবে? উৎসাহ হাসি মুখে এসে ওনাকে জড়িয়ে ধরল। উনি পরম যত্নে উৎসাহকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি মাইসান। কিন্তু উৎসাহ নিজের পেটে ধারালো কিছুর অস্তিত্ব টের পেতেই অবাক নয়নে ওনার দিকে তাকালো। নুরুল আমিন ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বললেন, কিন্তু তোমাকে মরতে হবে। তুমি বেঁচে থাকলে আমার এত বছরের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য নিমেষে ধ্বংস হয়ে যাবে, যা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। বলেই উনি উৎসাহের পেটে ছুরিটা আরো গভীরে ঢুকিয়ে দিলেন। উৎসাহ ব্যথাতুর মুখে হতভম্ব চোখে এখনও ওনার দিকে তাকিয়ে আছে। নুরুল আমিন জোরে কেঁদে উঠে বললেন, মাফ করে দাও আমাকে। তুমি আমার জীবনে আসার পর আমি একটা ছেলে পেয়েছিলাম, তাই তো তুমি আমার কাজে এত হস্তক্ষেপ করার পরও আমি তোমাকে হুমকি দিতাম, কিন্তু কোনো ক্ষতি করতাম না।
কিন্তু তুমি খুব বেশি জেনে ফেলেছ বাবা, তাই তোমাকে মরতে হবে। উৎসাহের পেটে আরেকবার ছুরি চালিয়ে উনি ওকে সোফায় বসিয়ে দিলেন। উৎসাহ পেট চেপে দুর্বল কণ্ঠে বলল, আপনাকে সে সুযোগ দিয়েছিলাম স্যার, এমনটা কেন করলেন? বলে এসব ছেড়ে দেওয়া যায় না। অন্ধকার জগতে পা দেওয়া সহজ হলেও বের হওয়া অত্যন্ত জটিল। উৎসাহ, একবার অবহিত কাজে জড়িয়ে পড়লে ন্যায় অন্যায়ের বোধ আর অবশিষ্ট থাকে না। উৎসাহ কাঠ হেসে বলল, শাস্তি তো আপনাকে পেতেই হবে, তবে তা দেখার জন্য আমি হয়তো আর বেঁচে থাকবো না, কিন্তু শাস্তি আপনি পাবেনই। নুরুল আমিন চোখের পানি মুছতে বললেন, কি বলতে চাচ্ছ? আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে সমস্ত প্রমাণ এখানে আসার আগে মিডিয়ার হাতে তুলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ফোর্স চলে আসবে আপনাকে অ্যারেস্ট করার জন্য। ভেবেছিলাম ওরা আসার আগেই আমি আপনার মন পরিবর্তন করতে সক্ষম হব, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি আমার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আপনাকে আমি পিতার মতো সম্মান করতাম, আপনি সেই সম্মানের মর্যাদা রাখলেন না। নুরুল আমিন হুঙ্কার দিয়ে দুজন গার্ডকে ডেকে বললেন, একটা শুনশান জায়গায় নিয়ে গিয়ে ওকে ওর জিপে বেঁধে পুড়িয়ে দাও। কথাটা বলার সময় ওনার গলা কেঁপে উঠল। উৎসাহের দিকে আরেকবার মমতার দৃষ্টিতে দেখে উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। গার্ড দুটো উৎসাহের নিস্তেজ শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে গেল। নুরুল আমিনের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি পানিটুকু মুছে ব্যস্ত পেয়ে উপরে চলে গেলেন। ওনাকে যে এখন যে করেই হোক পালাতে হবে, ফোর্স এসে পৌঁছানোর আগেই। গার্ড দুটো একটা নির্জন জায়গায় উৎসাহকে সহ ওর জিপ সহ নিয়ে আসলো। আশেপাশে 4-5 কিলোমিটার অবধি কোনো বসতির চিহ্ন পর্যন্ত নেই। ফলশ্রুতিতে এদিকে কেউ আসার সম্ভাবনাও নেই। উৎসাহ আধো আধো চোখে গার্ড দুটোর দিকে তাকালো। ওরা একে অন্যের সাথে কিছু কথা বলতে বলতে জিপে কেরোসিন ঢালছে। উৎসাহ দুর্বল কণ্ঠে বলল, একটা অনুরোধ রাখবে আমার? গার্ড দুটো চকিতে ওর দিকে তাকালো। উৎসাহ আকুতি করে বলল, দয়া করে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। সত্যি বলছি, আমি পালানোর চেষ্টা করব না। গার্ড দুটো একে অপরের সাথে কিছুক্ষণ পরামর্শ করলো। তারপর ওদের মধ্যে থেকে একজন উৎসাহের দিকে এগিয়ে গিয়ে বলল, কি ইচ্ছা বল। আমার ব্যাগ থেকে ফোনটা বের করে বিবিজান নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিয়ে আমার কানে ধরো প্লিজ। উৎসাহের কথা মতো লোকটা জিনিকে কল দিয়ে ওর কানে ফোন ধরল। একবার রিং পড়তেই জিনি ফোন রিসিভ করে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, এসিপি সাহেব এখনও আসছেন না কেন? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। উৎসাহ ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বিবিজান। ওর এমন কণ্ঠস্বর শুনে জিনি চিন্তিত স্বরে বলল, আপনার গলায় এমন শোনাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো এসিপি সাহেব? চুপ করে কিছুক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনো বিবিজান। আমার কথার মাঝে তুমি কথা বলবে না। আমার সম্পূর্ণ কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি চুপ করে থাকবে, ঠিক আছে? আমাকে ভয় পেয়ে দিচ্ছেন এসিপি সাহেব। আমি একজন সিআইডি অফিসার, আর আমাদের সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। দেশের স্বার্থে আমাদের সর্বদা নিজের জীবন বলি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। যিনি অজানা আতঙ্কে জমে গিয়ে কম্পিত গলায় বলল, আপনি এসব বলছেন কেন এসিপি সাহেব? বিবিজান, দয়া করে আমার কথা সম্পূর্ণ হতে দাও। তুমি একজন এসিপির ওয়াইফ, তোমাকে এমন দুর্বল হলে চলবে না, নিজেকে শক্ত করতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য সদা নিজেকে প্রস্তুত রাখতে হবে। যখন তখন যে কোনো খারাপ সংবাদ তোমার কাছে যেতে পারে। হুঁশ হারালে চলবে না তোমার। ঠান্ডা মাথায় সব কিছু সামলাতে হবে, বুঝতে পেরেছ? যিনি কাঁদো কাঁদো স্বরে বলল, কি বলছেন এসব? আর কেনই বা বলছেন? কোথায় আপনি? দ্রুত আমার কাছে আসুন। উৎসাহ নরম কণ্ঠে বলল, বিবিজান, আমি মনে হয় আর তোমার কাছে যেতে পারবো না। সমাজ থেকে নিকৃষ্ট সত্তাদের বিদায় করানোর জন্য আমায় নিজের জীবন দিতে হবে। যিনি আটকে উঠে বলল, না এসিপি সাহেব, এমন কথা বলবেন না, আমি মরে যাব। উৎসাহ নিজের কান্না চেপে বলল, আমার চিত্তপটের সম্রাজ্ঞী, আমার আধার রাতের জ্যোৎস্না, আমার রাজ্যের রানী, আমার প্রিয় বিবিজান, ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোমাকে, কিন্তু আফসোস সারা জীবন তোমার সাথে থাকতে পারলাম না, তোমার সাথে বৃদ্ধ বয়সে পদার্পণ করতে পারলাম না। পারলে মাফ করে দিও আমাকে। একটা কথা, আমি মারা যাওয়ার পর আমার স্মৃতিটুকু আঁকড়েই বাকিটা জীবন বেঁচে থেকো, কেমন? আমি না একটু স্বার্থপর। আমার ব্যক্তিগত জিনিস আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার পক্ষে অন্য কাউকে সহ্য করা তোমার পাশে সম্ভব নয়। চিন্তা করো না, পরকালে আমাদের আবার দেখা হবে।
আমাদের সুন্দর একটা সংসার হবে, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ভালো থেকো বিবিজান। মা, ছোট মা উষা উমাকে একটু সামলে নিও, আর বাবা, ছোট বাবা উৎকর্ষকে একটু সাপোর্ট দিও, এবং সবচেয়ে বড় কথা, আমার বিবিজানকে সামলে নিও। আমার বিবিজানের মুখ থেকে হাসি হারিয়ে যেতে দিও না। আমার হাতে আর বেশি সময় নেই বিবিজান, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। ভালো থেকো বিবিজান। জিনি চিৎকার করে কেঁদে বলল, না না না, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি কোনো দিন আমাকে ছেড়ে যাবেন না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এসিপি সাহেব, আপনি নিজের ওয়াদা ভাঙতে পারেন না। এটাই নিয়তি বিবিজান, মেনে নাও। আপনি বাবা হতে চলেছেন এসিপি সাহেব, আমাদের সন্তানকে পিতৃহারা করবেন না। আপনাকে আমাদের প্রয়োজন, আমাদের ছেড়ে যাবেন না। গার্ডটি ফোন সরিয়ে নিতে বলল, অনেক হয়েছে তোর নাটক, এখন মরার পালা। যিনি শেষোক্ত কথাটা এখনও উৎসের কানে বাজছে। ও অস্ফুট স্বরে বলল, আমি বাবা হতে চলেছি, তাহলে তো আমি মরতে পারি না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। উৎসাহ নিজের হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ওকে সিটের সাথে খুব শক্ত করে বেঁধে রেখেছে ওরা। উৎসাহ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। গার্ড দুটো ধমক উঠে বলল, একদম নড়বি না, কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ছাড়তে চলেছিস তুই, তাই বেশি ছটফট না করে চুপচাপ বসে থাক, কষ্ট কম হবে। উৎসাহ ওদের দিকে করুণ চোখে তাকে কাতর কণ্ঠে বলল, তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে বাঁচতে হবে, আমি আমার সন্তানকে অনাথ করতে পারি না, দয়া করে আমাকে বাঁচাও ভাই আমার। গার্ড দুটোর কোনো হেলদোল নেই, ওরা নিজের মতো জিপে কেরোসিন ঢেলে চলেছে। উৎসাহ আকুতি করে বলতে লাগলো, দয়া করে আমার উপর বিশ্বাস করো, তোমাদের আমি এই মামলা থেকে দূরে রাখবো, যত টাকা চাই সব দিব, তবু আমাকে বাঁচিয়ে নাও, হাত জোর করছি, আমাকে বাঁচাও তোমরা, আমাকে বাঁচতে হবে, আমার বিবিজনের আমাকে প্রয়োজন, আমার সন্তানের আমাকে প্রয়োজন, দয়া করো। বলে উৎসাহ কেঁদে ফেললো, কিন্তু ওর এত আহাজারি গার্ডের দুটোর মনে সামান্য মায়ারও সৃষ্টি করতে পারল না। আফসোস, ওরা নিজের বসের কথা অনুযায়ী জিপে আগুন লাগিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব পালন করলো। যিনি কাঁপা কাঁপা হাতে বারবার উৎসাহের ফোনে কল দিতে লাগলো, কিন্তু ফোন সুইচ অফ। যিনি কাঁদতে কাঁদতে বলল, এসিপি সাহেব ফোন ধরুন, আমার সাথে বেইমানি করতে পারেন না আপনি। বারবার ব্যর্থ হয় যিনি দৌড়ে উৎকর্ষের দরজায় ধাক্কা দিতে লাগলো। উৎকর্ষ সবেমাত্র একটু ঘুমানোর চেষ্টা করছিল, তখনই জিনির কণ্ঠ শুনে দ্রুত এসে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে পিসি ভাবি? উনি বিপদে পড়েছেন, ওনাকে বাঁচান ভাইয়া, আমার কাছে নিয়ে আসুন ওনাকে। বলে যিনি জোরে জোরে কাঁদতে শুরু করলো। উৎকর্ষ হতভম্ব হয়ে বলল, ভাইয়ের কি হয়েছে পিসি ভাবি? জিনির কান্নার শব্দে সকলেই দোতলায় চলে আসলো। যিনি কাঁদতে কাঁদতে ওনাদের সবকিছু বলল। সবকিছু শোনামাত্র উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। উষা জিনিকে ধরে ওঠালো, তারপর সবাই মিলে ড্রয়িং রুমে চলে গেল। উর্মিলা রহমান আর মিতে ইয়াসমিন মুখে আঁচল গুজে নিঃশব্দে কাঁদছে। মুমায়েদ আর উষাদ ফারুকি স্থির চিত্তে সোফায় বসে আছে। উষা রুমা জিনিকে শান্ত করার চেষ্টা করতেছে। উষা জিনিকে ধরে বলল, কাঁদিস না জুলিয়েট, দেখিস ভাইয়া সুস্থ শরীরে ফিরে আসবে ইনশাল্লাহ। সারার সবাই ড্রয়িং রুমে বসে কাটিয়েছে। যিনি এখনো কেঁদেই চলেছে। ভোরের দিকে রিফাত সহ উৎকর্ষ চলে আসলো। উৎকর্ষ এলোমেলো চোখে রিফাতের পাশে দাঁড়িয়ে আছে। সবাই ছুটে গিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, উৎসাহ কোথায়? রিফাত মৃদুস্বরে বলল, সারার নেই। বলে রিফাত কাঁদতে লাগলো। কথাটা শোনামাত্রই জিনির কান্না থেমে গেল। উমায়েদ ফারুকি বুকে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। বাকি সবাই জোরে জোরে কাঁদতে শুরু করলো। উৎকর্ষ এখন অবিচলভাবে ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু যিনি কাঁদছে না। ও ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকাতে লাগলো, তারপর মেঝেতে লুটিয়ে পড়ল। পাক্কা 1 ঘন্টা পর জিনির জ্ঞান ফিরে এসেছে। কিছুক্ষণ আগে রিফাত চলে গেছে। ওর ভাষ্যমতে শহর থেকে দূরে একটা ধুধু প্রান্তরের পাশেই উৎসাহের জিপটা পাওয়া গেছে। পুরো জিপটা পুড়ে গিয়ে একাকার হয়ে গেছে। জিপের ভিতরে উৎসাহের বিভিন্ন জিনিসের সন্ধান পাওয়া গেছে। তাই মর্মান্তিক হলেও এটাই সত্যি যে উৎসাহ আর বেঁচে নেই। যিনি নির্জীব মুখে রিফাতের সমস্ত কথা শুনেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অন্যদিকে বাকি সবাই কাঁদতে কাঁদতে অসুস্থ প্রায়। জিনির মতো উৎকর্ষ ভাবলেশীনভাবে মেঝেতে পা ছড়িয়ে বসে দেয়ালে হেলান দিয়ে স্থির চোখে একদিকে তাকিয়ে আছে। উষা কাঁদতে কাঁদতে একবার জিনির দিকে তাকাচ্ছে, তো একবার উৎকর্ষের দিকে।
ও এসব সহ্য করতে পারছে না। একে উৎসাহের এমন খবর, তার উপর জিনি আর উৎকর্ষের এই নির্লিপ্ততা। উষা জিনিকে কাঁধ ঝাঁকিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো, কথা বল জিনি, কথা বল। কান্না করে নিজের ভিতরে সবকিছু বের করে দে। এভাবে নিশ্চুপ বসে থাকিস না। তোর এখন চিৎকার করে কাঁদা উচিত। ভাইয়া আর নেই, বুঝতে পারছিস? তবুও জিনি আগের মতোই প্রতিক্রিয়াহীনভাবে বসে আছে। উমায়েত ফারুকী জোরে কেঁদে উঠে বললেন, তোমাকে বলেছিলাম উৎসাহ নিজেকে রক্ষা করো, তোমার জন্য যেন আমাদের সন্তান হারা হতে না হয়, কিন্তু তুমি আমার কথা রাখলে না। একদম ঠিক করনি তুমি আমাদের সাথে। জিনি বিছানা থেকে উঠে ধীর পায়ে টেবিলে রাখা উৎসাহের হাস্যোজ্জ্বল ছবির দিকে যেতে লাগলো। সবাই ওর দিকে তাকিয়ে আছে। জিনি ওর ছবিটা নিয়ে সেখানে হাত বুলাতে লাগলো। তারপর ছবিটা নিজের বুকের সাথে জড়িয়ে নিচে চলে গেল। ওর পিছু পিছু বাকিরাও চলে গেল। খবর পেয়ে জিহান মুক্তাদিররা চলে এসেছেন। এসে নিজের মেয়েকে নির্জীব মুখে ড্রয়িং রুমের মেঝেতে এলোমেলো শাড়িতে বসে থাকতে দেখে রাহেলা ওয়াসিম ডুকরে কেঁদে উঠলেন। তারপর তস্ত্র পায়ে এগিয়ে এসে মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিলেন। জিহান মুক্তাদির মেয়ের মাথায় হাত রেখে বললেন, জিনাত মামুনি, নিজেকে সামলাও, এভাবে ভেঙে পড়লে চলবে না। যিনি এখন স্থির চোখে একদিকে তাকিয়ে আছে। বাড়ির অন্যান্য সদস্যদের দিকে জিহান মুক্তাদির চোখ বুলিয়ে নিলেন। সবাই কেমন মৃতের মতো বসে আছে আর কাঁদতেছে। জীবন গুটি গুটি পায়ে জিনির শাড়ির আঁচল টেনে ধরে বলল, আপু, ডিসুম ডিসুম ভাইয়া কোথায়? সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। আজকেও কি সেদিনের মতো জরুরি কাজে গেছে? তাহলে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। এবার জিনি আর নিজেকে ধরে রাখতে পারল না। গগন বিদারী চিৎকার করে কেঁদে উঠল, এসিপি সাহেব, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। হঠাৎ ওর অমন চিৎকারে জীবন কেঁপে উঠল। জিহান মুক্তাদির ছেলেকে আগলে নিলেন। সবাই জিনির আর্তনাদ দেখে নিজেরাও জোরে জোরে কাঁদতে লাগলো। উৎকর্ষ অবিচল দৃষ্টিতে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ওর দিকে চোখ পড়তেই জিনি দৌড়ে ওর সামনে গিয়ে বলল, ভাইয়া, আমার এসিপি সাহেবকে এনে দিন ভাইয়া, ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওনাকে আমার কাছে ফিরিয়ে আনুন ভাইয়া, আমার সন্তানের বাবাকে আমার কাছে এনে দিন। সবাই চৌকিতে জিনির দিকে তাকালো। উষা সবেমাত্র কথাটা মনে পড়লো। এত কষ্টের মাঝে এই কথাটা ওর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। এবারও আরও জোরে জোরে কাঁদতে লাগলো। জিনির এমন আহাজারি সহ্য করতে না পেরে উর্মিলা আর মিতা ইয়াসমিন সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন। উৎকর্ষ জিনিকে ধরে জিহান মুক্তাদিরের কাছে রেখে লম্বা লম্বা পা ফেলে ছাদে চলে গেল। ছাদে গিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। তারপর ঝরঝর করে কেঁদে উঠে বলল, ভাই, আমাকে একা রেখে কোথায় চলে গেলি? যে তোকে ছাড়া আমার এক সেকেন্ডও চলে না, সে আমি বাকি জীবন কিভাবে কাটাবো? এভাবে জীবনের মাঝপথে আমাকে কিভাবে রেখে যেতে পারলি? তোর অপরিচিতা যে তোকে ছাড়া বাঁচবে না রে ভাই। তুই না বলেছিলি আমার আর উষার বিয়ে তুই নিজ হাতে দিবি, কেউ আপত্তি করলে তাদেরকে মানিয়ে নিবি। তাহলে চলে গেলি কেন? আমার অনাগত ভাতিজা ভাতিজিকে অনাথ করতে পারিস না তুই। ফিরে আয় ভাই, ফিরে আয় ভাই, তুই এই পরিবারের প্রাণ। তোকে ছাড়া পুরো পরিবারটা ছারখার হয়ে যাবে। দয়া করে ফিরে আয়, আমাদের তোকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। বলে উৎকর্ষ ডুকরে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী করে তুলেছে। ড্রয়িং রুমে জিনির কান্না আর ছাদে উৎকর্ষের কান্না যেন উষাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে। সবাই নিস্তেজ হয়ে ড্রয়িং রুমে বসে আছে। জিনি জিহান মুক্তাদিরের কাঁধে মাথা রেখে কঙ্কালসার মুখে বসে থেকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। উমা ভুলবশত টিভি অন করতে সেখানে নুরুল আমিনকে নিয়ে সাংবাদিক কিছু কথা বলছিল। সবাই টিভির দিকে চোখ নিবদ্ধ করল। সাংবাদিকটা বলতে লাগলো, গতকাল রাত 12টা নাগাদ এয়ারপোর্টে যাওয়ার প্রকালে ডিসিপি নুরুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। এসিপি উৎসাহ এনায়েত ফারুকির দেয়া প্রমাণের সাপেক্ষে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি সেই বিখ্যাত ঘোস্ট মাস্টার খ্যাত ড্রাগস ডিলার এসিপি উৎসাহ এনায়েত ফারুকি বিচক্ষণতার সাথে চক্রকে সবার সামনে উন্মুক্ত করতে কার্যকরী ভূমিকা রেখেছেন। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে উনি আর আমাদের মাঝে উপস্থিত নেই। দেশ থেকে অপরাধ দূর করার বিনিময়ে ওনাকে নিজের জীবন হারাতে হয়েছে। আমরা খুবই মর্মাহত।
ডিসিপি ওনার জবানিতে বলেছেন উনি এসিপিকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেছেন, তারপর দুটো গার্ডের মাধ্যমে এসিপিকে জিপের সাথে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও গার্ড দুটোর সন্ধান এখনো পাওয়া যায়নি। জিনির চোখে আগুন জ্বলজ্বল করে উঠল। কণ্ঠে তেজ নিয়ে উৎকর্ষকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমি ওনার সাথে দেখা করতে চাই, আমাকে থানায় নিয়ে চলুন। জিহান মুক্তাদির বললেন, কিন্তু মামুনি তুমি এই অবস্থায়? জিনি হাত উঁচিয়ে বলল, আব্বু আমি ঠিক আছি, ওনার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। বলে জিনি পাথরের মূর্তির ন্যায় উঠে দাঁড়ালো। উৎকর্ষ কোনোরূপ আপত্তি না করে গাড়ি বের করলো। দুজনে থানার উদ্দেশ্যে চলে গেল। বাড়ির সবাই এক দৃষ্টিতে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নুরুল আমিনকে কোর্টের চালান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাই থানা থেকে উৎকর্ষ আর জিনি সোজা কোর্টের উদ্দেশ্যে চলে গেল। দুজন পুলিশ অফিসার নুরুল আমিনকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যান থেকে নামালো। যিনি দ্রুতপদে গাড়ি থেকে নেমে দৌড়ে ক্ষুব্ধ চাহনিতে নুরুল আমিনের দিকে তেড়ে গেল। উৎকর্ষ ব্যস্ত পায়ে চিনির পিছু ছুটতে লাগলো। ওকে তেড়ে আসতে দেখে পুলিশগুলো ওকে বাধা দেওয়ার চেষ্টা করতেই রিফাত ওদেরকে থামিয়ে দিল। ফলশ্রুতিতে জিনি গিয়ে নুরুল আমিনের কলার চেপে ধরে গর্জন করে বলতে লাগলো, নিষ্ঠুর অমানবিক পাষাণ, আপনি না ওনাকে ছেলে ছেলে বলতেন, এই আপনার ছেলের প্রতি ভালোবাসা? আপনি ওনার কাছে পিতৃতুল্য ছিলেন, তার মূল্য এভাবে দিলেন? সি, আপনার নিজের প্রতি ঘৃণা হওয়া উচিত। নুরুল আমিনের ভাবলেশীন মাথা নিচু করে আছেন, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, চুপচাপ জিনির কথাগুলো শুনতে লাগলেন। জিনি আর্তনাদ করে বলল, সেদিন না আমার মাথায় হাত রেখে আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করে দিলেন, তাহলে আপনি নিজেই কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলেন? কেন আমাকে বিধবা বানিয়ে দিলেন? কেন আমার জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়ে জীবনটা রংহীন বানিয়ে দিলেন? বলতে বলতে জিনি ডুকরে কেঁদে উঠল। তারপর নিজের পেটে হাত রেখে করুণ কণ্ঠে বলল, আমার নিষ্পাপ বাচ্চাটাকে কেন অনাথ করে দিলেন? এতক্ষণে নুরুল আমিন জিনের দিকে ভালোভাবে তাকালেন। জিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। উৎকর্ষ এসে ওকে ধরে তুলে বলল, পিচ্ছিভাবে শান্ত হও, অন্তত আমার ভাতিজা ভাতিজির জন্য হলেও শান্ত হও। জিনি ক্রন্দনরত চোখ দুটো তুলে উৎকর্ষের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, ওনাকে এনে দিন না ভাইয়া। উৎকর্ষ ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কেঁদে ফেলল। জিনি এবার আদালতের বাইরে দাঁড়ানো সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল, আপনাদের বাঁচানোর জন্য আমার স্বামী কত কিছু করলো, তার বিনিময়ে এখন আপনারা আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার এসিপি সাহেবকে আমার কাছে নিয়ে আসুন। সবাই জিনির আহাজারিগুলো অসহায়ভাবে শুনতে লাগলো। উৎকর্ষ জিনিকে ধরে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। নুরুল আমিন সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ ঘোরাতে নিজের সামনে নীলা সর্দারকে ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখে শীতল গলায় বললেন, আমাকে মাফ করে দাও নীলা। নীলা সর্দার দুর্বল কণ্ঠে বলল, আপনি আবারও আমাকে অনাথ করে দিলেন? আপনি কেন আমার মতো একজন অনাথকে বিয়ে করে নিয়ে এসে এত সুখ দিয়েছিলেন যাতে একদিন এভাবে ধোকা দিতে পারেন সেজন্য? না নীলা, ভুল বুঝছো, আমি পাপে ডুবে থাকলেও তোমাকে কখনো ধোকা দেওয়ার কথা ভাবিনি। চুপ করুন। আপনার সাথে দেখা হওয়ার পর একটা দুঃখ ছাড়া আমার জীবনে কোনো দুঃখ ছিল না। সেই দুঃখটা ছিল একটা সন্তানের অভাব, যেটাও আপনি পূরণ করে দিয়েছিলেন উৎসাহকে আমার কাছে এনে দিয়ে। ওকে পাওয়ার পর থেকে আমি সন্তানের অভাব ভুলে গিয়েছিলাম। দুনিয়ার সমস্ত সুখ আমার কাছে এসে ধরা দিয়েছিল, কিন্তু সেই আপনি আজ আমার কাছ থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিলেন। আপনাকে আমি মাফ করব না। আপনার আর আমার পথ আজ থেকে আলাদা। জীবনে কখনো যেন আপনার এই মুখটা আমাকে দেখতে না পারি বা আমি দেখতে না পাই। নুরুল আমিন অসহায়ভাবে বললেন, নীলা এত নিষ্ঠুর কথা বলো না। টাকার নেশে অন্ধ হয়ে আমি আমার ছেলেটাকে মেরে ফেলেছি, মাফ করে দাও আমাকে। জানি এ পাপ মাফ হওয়ার নয়, তবু এভাবে আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না। নীলা সর্দার হাত উঁচিয়ে বলেন, আজ থেকে আমি আবারও অনাথ হয়ে গেলাম। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ আমার আপন রইল না। আপনি আমাকে হারিয়ে ফেলেছেন। নুরুল আমিন কান্নারত কণ্ঠে বললেন, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নীলা সর্দার চিৎকার করে বললেন, তাহলে মরে যান, এখনও কেন বেঁচে আছেন? উৎসাহকে মেরে আপনি এখনও কেন শ্বাস নিচ্ছেন? দ্রুত মরে যান, আমি আপনাকে ঘৃণা করি। বলে নীলা সর্দার উল্টো দিকে হাঁটা ধরলেন। নুরুল আমিন পানিতে টইটুম্বুর চোখ নিয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পকেট থেকে
গুলি বের করে নিজের মাথায় শুট করে দিলেন। আচমকা এমন হওয়াতে সবাই চমকে উঠল। নীলা সর্দারের কদম থামল, কিন্তু উনি মাথা ঘুরিয়ে পিছনে তাকালেন না। নুরুল আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত নীলা সর্দারের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু উনি একটাবারের জন্য মাথা ঘোরায়নি। নীলা সর্দার চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালেন। শেষবারের জন্য নিজের প্রিয়তম স্বামীকে তার দিকে তাকালেন না তিনি। প্রকৃতির রহস্যময় জগতে চিরদিনের জন্য হারিয়ে গেলেন উনি। উৎসাহের মৃত্যুর 4 দিন পেরিয়ে গেছে। ঘটনাটার পরদিনই উদিতা ফারুকিরা লন্ডন থেকে চলে এসেছিল। উৎসাহের অক্ষত বডি না পাওয়ায় ওর শেষবারের মতো ব্যবহৃত জিনিসপত্রগুলো দিয়ে মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছে। উর্মিলা আর মিতে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েছেন। যিনি কেমন নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, সবসময় উৎসাহের ছবি বুকে গুজে বসে থাকে আর রাত হলেই গলা ফাটিয়ে কান্না করতে শুরু করে দেয়। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ওর পরনে এখনো সে লাল শাড়িটা রয়েছে। নিজের অনাগত বাচ্চার কথা ভেবে কিছুটা খারাপ খাবার খেলেও বাকি কোনো কিছুর প্রতি আর নজর নেই। যিনি জানালায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে থেকে নিজের পেটে হাত রেখে বলল, মাম্মা, তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তাই না সোনা? দয়া করে মাফ করে দাও সোনা। সবাই বলছে তোমার বাবা আর বেঁচে নেই, কিন্তু আমার বিশ্বাস তোমার বাবা ফিরে আসবে। তুমি দেখে নিও সোনা, তোমার বাবা খুব দ্রুত আমাদের কাছে চলে আসবে। উষা পিছনে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনে নিশ্চুপ কাঁদতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। জীবন গুটি গুটি পায়ে গিয়ে নিজের ছোট ছোট হাতে দরজা খুলে দিয়ে হা হয়ে সামনে তাকিয়ে থাকলো। তারপর অস্ফুট স্বরে বলল, ঢিসুম ঢিসুম ভাইয়া। ওর কথাটা কর্ণগোচর হতেই যিনি চকিতে সদর দরজার দিকে তাকালো। উৎসাহ সারা শরীরে ব্যান্ডেজ সমেত ওর দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। যিনি শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে গিয়ে উৎসাহকে গিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। উৎসাহ শীতল গলায় বলল, বিবিজান, তোমাকে না বলেছিলাম আমার বিবিজানকে সামলে নিও, আমার বিবিজানের মুখ থেকে হাসি হারিয়ে যেতে দিও না। কিন্তু তুমি আমার কথা রাখলে না কেন? 4 দিনে নিজের একই হাল করেছ, আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছ কেন? যিনি কোনো উত্তর না দিয়ে এখনও ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতেছে। সবে সদর দরজার সামনে এসে অবাক নয়নে উৎসাহের দিকে তাকিয়ে আছে। হঠাৎ উৎসাহের পিছন থেকে 2জন সুদর্শন যুবক এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু পরিচয় না জানায় আপনাদের কাছে খবর পাঠাতে পারিনি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে। ফারুকি ম্যানশনে বর্তমানে পিনপতন নীরবতা চেয়ে আছে। আগন্তুক যুবক 2টি উমায়েত ফারুকির সামনে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। যিনি এখনও উৎসাহকে জড়িয়ে ধরে ফোপাচ্ছে। যুবক 2টির মধ্যে থেকে শ্যামবর্ণের সুদর্শন গম্ভীর মুখের একজন বলে উঠল, আমি শেখ সাজিদ হাসান। তারপর পাশের যুবকটি ইঙ্গিত করে বলল, আর ও শেখ মেহমেদ হাসান। ফ্ল্যাশব্যাক। অফিস থেকে বেরিয়ে 2জনে গাড়িতে উঠে পড়ল। কিছু দূর চলার পর মেহমেদ বিরক্ত হয়ে কণ্ঠে বলল, আজ বাসায় গেলে আপনি বউ বাচ্চা কেউ নেই। সাজিদ অপরিবর্তিত মুখভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। ওর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মেহমেদ টিটকারি দিয়ে বলল, হোয়াট এভার, আমার ভাবি মানে তোর শিনু পাখিও আজ তোকে পাত্তা দিবে না। ওরা 4 বান্ধবী একসাথে থাকলে ভুলে যায় যে ওদের বাড়িতে ভোলা ভালা সুদর্শন স্বামী আছে। কিছুক্ষণ আগে মিস তেনা ফোন করে বলল, ওরা এখন হরর মুভি দেখবে, তাই আমি যেন ভুলেও ফোন দিয়ে ওকে বিরক্ত না করি। কি অকৃতজ্ঞ বউ দেখেছিস? মাঝে মাঝে মনে হয় ওই আলিশার সাথে ভেগে যায়। সাজিদ ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তানিয়াকে কাল সব বলে দিব। মেহমেদ তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলে উঠল, যা দুষ্টুম, আমি তো একটু দুষ্টুমি করলাম তোর সাথে। খবরদার আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করবি না সাজ্জু বেবি। সাজিদ কোনো উত্তর না দিয়ে মুখটা গম্ভীর করে হতাশ কণ্ঠে বলল, এক রাতে হরর মুভি দেখে 10 রাত আমাকে চালাবে। এই মেয়ে ভয়ও পাবে, আবার হরর মুভিও দেখবে। মাঝরাতে ভয় পেয়ে হুটহাট চিৎকার করে আমাকে মিনি হার্ট অ্যাটাক দেওয়াতে ওস্তাদ এই মেয়ে। কি যে করি? মেহমেদ পেটে হাত চেপে হেসে উঠে বলল, অবশেষে তোর জন্য একটা ঝাক্কার ভাবি পেয়েছি। সাজিদ চোখ পাকিয়ে মেহমেদের দিকে তাকালো। মেহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, হোয়াট এভার, বাড়ি গেলে আপনি
সো চল লং ড্রাইভে যাই। ঠিক আছে। সাজিদকে সম্মতি জানাতে দেখে মেহমেদ খুশি হয়ে ওর দিকে এগিয়ে যেতে ধরতে সাজিদ ওর মুখে হাত দিয়ে বলল, খবরদার, তো লালা দিয়ে আমার গাল ভরিয়ে দেওয়ার চেষ্টা করবি না। মেহমেদ থতমত মুখে নিজের সিটে বসে থাকলো। ওরা শহর থেকে খানিকটা দূরে লং ড্রাইভে চলে গেল। হঠাৎ সামনে দুটো লোককে একটা জিপের মধ্যে কেরোসিন ঢালতে দেখে দুজনেরই ভুরু কুঁচকে গেল। ভালোভাবে তাকানোর পর যখন জিপে একজনকে বাধা অবস্থায় দেখলো, তখন দুজনে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে লাগলো। গার্ড দুটোর মধ্যে একজন দিয়াশালায় জ্বালিয়ে জিপে ছুটতে ধরতেই সাজিদ সেটা খপ করে ধরে ফেলল। ফলশ্রুতিতে ওর হাতে ফোসকা পড়ে গেল। হঠাৎ ওদের আগমনে গার্ড দুটো ভড়কে গেল। তারপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতেই সাজিদ আর মেহমেদ দুজনেকে প্রতিহত করতে লাগলো। কিছুক্ষণ পর গার্ড দুটো মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। সাজিদ গিয়ে উৎসাহকে বাঁধনমুক্ত করতে লাগলো। উৎসাহ আধো আধো চোখে সাজিদের দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে বলল, আমাকে বাঁচিয়ে নিন, আমার বিবিজানের আমাকে প্রয়োজন। কথাটা কোনোভাবে শেষ করে উৎসাহ জ্ঞান হারিয়ে ফেলল। সাজিদ ওকে দ্রুত আগলে নিল। গার্ড দুটোর মধ্যে থেকে একজন হঠাৎ করে একটা দিয়াশালাই জ্বালিয়ে জিপের দিকে ছুঁড়ে মারল। সাজিদ চট জলদি উৎসাহকে নিয়ে জিপ থেকে দূরে চলে আসলো। ভাগ্য ভালো ওদের কিছু হয়নি। মেহমেদ রেগে গিয়ে ওই গার্ডটার মুখে এলোপাতারি ঘুষি মারতে মারতে বলল, শালা, নিজেকে ফাটাকেষ্ট মনে করিস? তোর জন্য যদি আমার সাজ্জু বেবি বা ওই লোকটার কিছু হতো তাহলে বিশ্বাস কর, তোকে জ্যান্ত বেঁধে সেখানে নেকড়ে ছেড়ে দিতাম তোকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। গার্ড দুটো মারের চোটে আধমরা হয়ে গেল। সাজিদ ওকে তারা দিয়ে বলল, ওদের স্যার, আগে এনাকে হসপিটালে ভর্তি করাতে হবে, অবস্থা গুরুতর বর্তমান। আঙ্কেল, আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়ে ওনার পরিবারের সম্পর্কে খোঁজ চালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। জানি কয়েকদিন আপনাদের ওপর দিয়ে ঠিক কী গেছে, কিন্তু আমরাও নিরুপায় ছিলাম। ওনার পরিচয় পাওয়া যাবে এমন সব জিনিসপত্র জিপের সাথে পুড়ে গেছে, তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। পাশ থেকে মেহমেদ স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, হোয়াট এভার, জ্ঞান ফেরার সাথে সাথে ওনাকে নিয়ে এসেছি। আফসোস, যদি এই 4 দিনে একটু টিভিতে খবর দেখতাম তাহলে হয়তো আরও আগে আপনাদের কাছে খবর পাঠাতে পারতাম, কিন্তু ওনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে টিভি দেখার সময় পাইনি। সকলে ওদের দুজনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আছে। উমায়েত ফারুকি সাজিদ আর মেহমেদের হাত ধরে কেঁদে বললেন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাবা, তোমরা এই পরিবারের প্রাণটাকে বাঁচিয়ে এনেছ, তোমাদের প্রতি চিরঋণী হয়ে থাকবো আমরা। দুজনে ব্যস্ত হয়ে বলল, লজ্জা দিচ্ছেন আঙ্কেল, এসিপিকে বাঁচানো আমাদের নেক দায়িত্ব। সর্বক্ষণ উনি আমাদের সুরক্ষায় তৎপর ছিলেন, তার বিনিময়ে আমরা তো এটুকু করতেই পারি। উষা আর উমা হা হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। উমা ফিসফিস করে উষাকে বলল, আপু, ছেলে দুটো অনেক হ্যান্ডসাম। উষা ওদের দিকে তাকিয়ে থেকেই বলল, মারাত্মক হ্যান্ডসাম। উৎকর্ষ ওদের পিছনে দাঁড়িয়েছিল। ওদের কথা কথোপকথন কানে যেতেই ওর জল শক্ত হয়ে গেল। উমেদ ফারুকি ওদের বসতে বলে উষাকে কফি বানিয়ে আনতে বলল। সাজিদরা আপত্তি করলেও উমায়েত ফারুকির অনুরোধের কাছে হার মানতে বাধ্য হলো। বলার সাথে উষা দৌড়ে কিচেনে চলে গেল কফি বানানোর জন্য। এতে করে উৎকর্ষের রাগ বহুগুণ বেড়ে গেল। উষা হাস্যোজ্জ্বল মুখে কফি বানাতে ব্যস্ত। উৎকর্ষ গিয়ে ওর হাত ওর পিঠে নিয়ে মোচড়াতে লাগলো। উষা ব্যথা পেয়ে বলল, লাগছে, ছাড়ুন। উৎকর্ষ দাঁতে দাঁত চেপে বলল, ওই ছেলে দুটোর দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি কোন সাহসে? উষা নিজের জিহ্বায় কামড় দিয়ে বিড়বিড় করে বলল, ছেলে দুটোর চক্করে টমেটো সসের কথা তো ভুলে গিয়েছিলাম। উৎকর্ষ ধমকে উঠে বলল, কি বিড়বিড় করছিস? উষা ইতস্তত করে বলতে লাগলো, জেলাস হচ্ছেন কেন টমেটো সস? আমাদের ভাইকে বাঁচিয়েছেন ওনারা, তাই একটু খাতির যত্ন করতে চাচ্ছি। সেটা করার জন্য আমি আছি। আমার ভাইকে বাঁচানোর জন্য দরকার পড়লে আমি ওদের মাথায় তুলে নাচব, কিন্তু তুই ওদের থেকে 100 হাত দূরে থাকবি। উষা অস্ফুট স্বরে বলল, ঠিক আছে। যিনি সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে এখন উৎসাহকে জড়িয়ে ধরে সোফায় বসে আছে। ওদের অপর পাশের সোফায় সাজিদ আর মেহমেদ বসে আছে। মেহমেদ সাজিদের কানের কাছে মুখ নিয়ে বলল, ভাবছি এসিপির ডিভিশনের কাছে মিস তেনাকে ট্রেনিং নিতে পাঠাবো। দেখো স্বামীর প্রতি কতটা ভালোবাসা। ওনার কাছ থেকে অন্তত
স্বামী ভক্তি হওয়ার অনুপ্রেরণা পাবে। উর্মিলা আর মিতে ইয়াসমিন এখনও এ বিষয়ে কিছু জানেন না, কারণ ওনাদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে অসুস্থতার কারণে। কিছুক্ষণ পর কফি হাতে উৎকর্ষ ড্রয়িং রুমে চলে আসলো। উষাকে হুমকি ধামকি দিয়ে কিচেনে রেখে এসেছে ও। উৎকর্ষ ওদের দিয়ে কফি বাড়িয়ে দিল। মেহমেদ কফি নিতে নিতে বলল, হোয়াট এভার, একটা মেয়ে না কফি বানাতে গেলে তাহলে সে কোথায়? আর আপনি বা কফি আনলেন কেন? উৎকর্ষ গম্ভীর গলায় বলল, ভাইকে বাঁচিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু ওর থেকে দূরে থাকবেন। মেহমেদ মুস্কি এসে বলল, ডালমে কুছ কালা হে। উৎকর্ষ ওদের পাশে বসে বলল, আপনাদের সাথে ভনিতা করে লাভ নেই, তাই সোজা সাপটা একটা কথা বলছি, উষা আমার, একান্তই আমার। সাজিদ সামান্য হেসে বলল, মানিয়েছে বেশ। উৎকর্ষ ভুরুকুচকে ওদের দিকে তাকালো। মেহমেদ ওর কাঁধে হাত রেখে বলল, হোয়াট এভার, ভাই জেলাস হওয়ার প্রয়োজন নেই, আমাদের বাড়িতে নিজস্ব বউ আছে। ওরা যদি জানে কোনো মেয়ের দিকে আমরা নজর দিয়েছি তাহলে আমাদের চোখ তুলে মার্বেল খেলবে। উৎকর্ষের মুখমণ্ডল অবশেষে শীতল হলো। মাথা চুলকে সামান্য হেসে বলল, আসলে ওকে নিয়ে আমি অনেক পজিটিভ। সাজিদ স্বভাবসুলভ গম্ভীর্যতা নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমিও আমার শিনু পাখি নিয়ে ওভার পজিটিভ, তাই দ্বিধা করার কোনো দরকার নেই। আরও কিছুক্ষণ গল্প করে সাজিদ আর মেহমেদ যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সকলে ওদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় সাজিদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই ওর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে বলল, হ্যাঁ শিনু পাখি। সাজিদ সাহেব ওনাকে পৌঁছে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কখন ফিরবেন? মেহনাজ বাবা বাবা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সাজিদ বাঁকা হেসে বলল, আর মেহনাজের আম্মা কি বলছে? শিনু লাজুক হেসে বলল, নিজের সাজিদ সাহেবকে কাছে যাচ্ছে। আসছি শিনু পাখি বলে সাজিদ মুস্কি হেসে ফোন কেটে দিল। মেহমেদ গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থেকে অস্ফুট সরে বলল, হোয়াট এভার, 3 বছর বাপ হয়েও তোর রোমান্সগিরিতা কমলো না। সাজিদ বাঁকা হেসে বলল, মরার আগ পর্যন্ত কমবে না। উৎসাহ জিনিকে নিজের থেকে ছাড়িয়ে ওর গালে হাত দিয়ে বলল, বিবিজান অনেক হয়েছে, শান্ত হও, আমি ফিরে এসেছি। তাও কেন কাঁদছ? জিনি এক দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে থেকে বলল, আর কাঁদব না, কিন্তু আমাকে কসম করে বলুন কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা আর মুখে আনবেন না। উৎসাহ শীতল গলায় বলল, ঠিক আছে, আর বলবো না। বাই দ্য ওয়ে, এই 4 দিনে তো মনে হচ্ছে আমার বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে বিবিজান। জিনি উৎসাহের হাতটা নিজের পেটে রেখে বলল, আপনি এসেছেন না, আর কষ্ট দিব না। আমাদের বাচ্চার সর্বোচ্চ যত্ন নিব আজ থেকে, প্রমিস। উৎসাহ কিছু বলতে যাবে তখনই উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিনের কান্নার আওয়াজ ভেসে আসলো। ওনাদের ঘুম ভেঙে যাওয়ায় আবারও উৎসাহের কথা মনে করে কান্না শুরু করে দিয়েছেন। যিনি উৎসাহকে ধরে ধরে ওনাদের রুমে নিয়ে গেল। উমায়েত আর উশাদ ফারুকি ওনাদের শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ওনারা নিজেদের মতো কেঁদেই চলেছে, কারো কথা শুনছে না। হঠাৎ দরজায় দাঁড়ানো আঘাতপ্রাপ্ত উৎসাহের দিকে চোখ পড়তেই ওনারা থেমে গেলেন। অবাক নয়নে ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকলেন। উৎসাহ যিনি সাহায্যে ধীর পায়ে মা আর ছোট মায়ের কাছে চলে আসলো। উৎকর্ষ উষা আর উষায়না এতের ওনাদের কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। উর্মিলা আর মিতা ইয়াসমিন নিজেদের ধাতস্থ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে উৎসাহকে জড়িয়ে ধরলেন। উৎসাহ ওনাদের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, শান্ত হও তোমরা, আমি সুস্থ আছি, জীবিত অবস্থায় তোমাদের সামনে উপস্থিত আছি। ছেড়ে হারানোর ব্যথা নিমেষেই ওনাদের মন থেকে গায়েব হয়ে গেল। পরম যত্নে উৎসাহের মুখে এলোপাতারি চুমু খেতে লাগলো। আরও কিছুক্ষণ উৎসাহকে নিজেদের সাথে জড়িয়ে রাখলেন ওনারা। উমায়েত ফারুকি বললেন, ছেলেটা এখন অসুস্থ, আর তোমরা পালা করে ওকে জড়িয়ে ধরে ধরে দম আটকে দাও। ছেলেটা ফিরেছে থেকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি, ওকে এখন একটু রেহাই দাও। উর্মিলা আর মিতা ইয়াসমিন ওকে ছেড়ে দিলেন। তারপর নিজ দায়িত্বে ওকে নিয়ে দোতলায় চলে গেলেন। উৎসাহকে বিছানায় শুয়ে দিয়ে ওনারা কিচেনে চলে গেলেন ওর পছন্দের খাবার বানানোর জন্য। ওকে দেখার সাথে নিজেদের অসুস্থতার কথা সম্পূর্ণ ভুলে গেলেন ওনারা। জিনিও শাশুড়িদের সাথে কিচেনে চলে গেছে। উষা আর উমা বাড়ি গোছগাছ করতে ব্যস্ত। জিনির মা বাবা উৎসাহ ফিরে আসার কিছুক্ষণ আগে জরুরি কাজে নিজেদের বাড়ি চলে গেছেন। যদিও বিকেলে ফিরে আসার কথা বলে গেছেন, যিনি কিচেনে যাওয়ার আগে ওনাদের ফোন করে বলেছেন
উদিতা ফারুকীর শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইচ্ছা না থাকা সত্ত্বেও ওনারা লন্ডনে ফিরে গেছেন। উৎসাহকে রুমে একা দেখে উৎকর্ষ আলতো করে দরজা ঠেলে ভেতর প্রবেশ করল। ওকে দেখে উৎসাহ মুচকি হাসল। উৎকর্ষর প্রতি উত্তরে মুচকি হাসল। ধীর পায়ে ওর পাশে গিয়ে বসে পড়ল। তারপর সামান্য হেসে বলল, সবাই তোকে নিয়ে যা কাড়াকাড়ি শুরু করেছিল, আমি তো তোর সাথে একটা কথা বলার সুযোগ পেলাম না, অবশেষে পেয়েছি বলে উৎকর্ষকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আচমকা এমন ঘটনায় উৎসাহ হতভম্ব হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে উৎসাহ ওর পিঠে হাত বুলিয়ে বলল, এত বড় দামড়া ছেলে হয়ে কাঁদছিস, একটু লজ্জা করছে না? উৎকর্ষ ওকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে হেসে উঠে বলল, না, করছে না। কিছু সময় পর জিনি রুমে আসায় উৎকর্ষ বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। এক বাটি গরম গরম স্যুপ হাতে জিন উৎসাহের পাশে গিয়ে বসল। উৎসাহ শান্ত চোখে জিনির দিকে তাকিয়ে থাকলো। এই 4 দিনের ট্রমার কারণে ওর মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে, কিন্তু আজ ওই মলিন মুখটায় এক চিলতে স্নিগ্ধ হাসি লেপ্টে আছে। জিনি চামচে স্যুপ নিয়ে ফু দিয়ে প্রথমে ঠান্ডা করলো, তারপর উৎসাহের মুখের সামনে ধরল। উৎসাহ ওর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই স্যুপটা খেয়ে নিল। দ্বিতীয়বার খাওয়াতে ধরতেই উৎসাহ শীতল গলায় বলল, বিবিজান, তুমিও খাও, আমি পরে খাবো, আপনি আগে খেয়ে নিন। উৎসাহ মাথা নেড়ে বলল, না, বউবাস থেকে অভুক্ত রেখে আমি খাবো না, বলেও জিনির থেকে চামচটা নিয়ে নিজ হাতে ওকে খাইয়ে দিল। এভাবে খাওয়া শেষে জিনি বাটিটা বেডসাইড টেবিলে রেখে দিল। উৎসাহ হাত বাড়িয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো বিবিজান। বলামাত্রই জিনি উৎসাহের বুকের সাথে নিজেকে জড়িয়ে নিল। উৎসাহ ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার বাচ্চার আম্মাটা এখন ঠিক আছে তো? জিনি অস্ফুট স্বরে বলল, হ্যাঁ, মাম্মার সাথে সাথে মাম্মার বাচ্চাও এখন খুব খুশি। জিনি আলতো করে দরজা ঠেলে ভিতরে উকি দিলেন। জিহান মুক্তাদিররা চলে গেলেও জীবনকে এখানে রেখে গেছে। এতক্ষণ ও উমার সাথে ছিল। হঠাৎ দরজায় উকি ঝুঁকি দেওয়া জীবনের দিকে চোখ পড়তে উৎসাহ সামান্য হেসে বলল, শালাবাবু, দ্বিধা না করে ঢুকে পড়ো রুমে। জীবন আলাভোলা একটা হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলো। জিনি উৎসাহকে ছেড়ে দিয়ে জীবনকে উৎসাহের পাশে বসিয়ে দিল। জীবন বেশ কিছুক্ষণ উৎসাহকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর চিন্তিত স্বরে বলল, ডিসুম ডিসুম ভাইয়া, তোমার অনেক ব্যথা করছে তাই না? তোমাকে কে মেরেছে বলো, আমি তাদেরকে ডিসুম ডিসুম মেরে দিব। নিষ্পাপ মায়া ভরা চিন্তিত মুখটার দিকে তাকিয়ে উৎসাহ মুচকে হাসলো। তারপর ওকে নিজের কোলে বসে গাল টেনে দিতে দিতে বলল, কেউ মারেনি আমাকে, তোমাকে টেনশন করতে হবে না, তুমি শুধু একটু আমাকে আদর করে দাও, তাহলে আমি ফিটফাট হয়ে যাব। জীবন দাঁত বের করে হাসলো। তারপর উৎসাহের গালে টুপ করে একটা চুমুক দিয়ে দিল। জিনি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসলো। জীবন কিছুক্ষণ পর বলল, জানো ডিসুম ডিসুম ভাইয়া, তোমাকে খুঁজে না পেয়ে আপু অনেক জোরে জোরে কান্না করেছিল। এত জোরে কান্না করেছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। উৎসাহ জিনির দিকে শান্ত চোখে তাকালো। জিনি ওর দিকে এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে। উৎসাহ এখনও মোটামুটি সুস্থ, তবে পরিবারের কেউ ওকে কাজে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। আগে পুরোপুরি সুস্থ হতে হবে, তারপর কাজ। অগত্যা উৎসাহ বিনা বাক্যে সবার কথা মেনে নিয়েছে। বর্তমানে উৎসাহ, উষা, উমা আর জিনি লনে বসে আছে। কিছুক্ষণ পর উৎকর্ষ লনে এসে উষার পাশের চেয়ারে বসে পড়ল। তারপর উষার দিকে তাকিয়ে বললাম, আমার জন্য কফি বানিয়ে আন। উষা তৎক্ষণাৎ কফি বানাতে চলে গেল। উৎসাহ ওদের দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। কয়েক মিনিটের মধ্যেই উষা কফি বানিয়ে নিয়ে আসলো। উৎসাহ কফির মগটা টেবিলে রেখে বলল, ভর্তি পরীক্ষার কি খবর তোমাদের? উৎকর্ষ বলল, সেটা তো কিছুদিন আগেই হয়ে গেছে। উৎকর্ষ ভুরুকুচকে বলল, তার মানে কি? জিনি আর উষা পরীক্ষা দেয়নি? উষা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভর্তি পরীক্ষার সময় তোমার মৃত্যুর সংবাদ পেয়েছিলাম। ওই সময় পরীক্ষার কথা ভাবার মতো অবস্থায় ছিলাম না আমরা। উৎসাহ আর কিছু বলল না। উৎকর্ষ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই ভাই, এবার দিতে পারিনি তো কি হয়েছে, পরের বার দিবে। কথাটা কর্ণগোচর হতে জিনি আর উষার মুখটা চুপসে গেল। উষা বিড়বিড় করে বলল, এই পড়াশোনা থেকে কবে রেহাই মিলবে আল্লাহ?
জিনি মিনমিন করে উৎসাহকে বলল, আমি আর পড়াশোনা করব না, আমি সংসার করব, বাচ্চা সামলাবো, স্বামীর সেবা করব আর নিজের পুটলিতে সব ভরে ভরে নিব। কথাটা শুনে উৎকর্ষ নিঃশব্দে হাসল। উৎসাহ ভুরু কুঞ্চিত করে বলল, পড়াশোনাও করবে, সংসার সামলাবে, নিজের পায়ে দাঁড়াতে হবে না? যিনি মুখ ভেঙচি কেটে বলল, স্বামীর পা থাকতে আমি কেন নিজের পায়ে দাঁড়াতে যাব? আমি আপনার পায়ে ঝুলে থেকে বাকি জীবনটা অনায়াসে পার করে দিতে চাই। এবার সবাই ওর কথায় হেসে উঠল। উৎসাহ ব্যতীত ওর শান্ত চোখে নিজের বিবেচনার দিকে তাকিয়ে আছে। যিনির সাথে তাল মিলিয়ে উষা বলল, আমিও ভাবছি পড়াশোনা বাদ দিয়ে বিয়ে করে সংসারী হয়ে উঠব, জন্মের পর থেকে অনেক পরিস্থিতি আর না। উৎকর্ষ ব্যঙ্গ করে বলল, পড়াশোনা না করলে ভালো ছেলে পাবি না? উষা মনে মনে বলল, সেটাই, ভালো ছেলে আমি পাবো না, কারণ আমার ভাগ্য তো আপনি আছেন, আর আপনি হচ্ছেন 1 নম্বরের বদরাগী একটা ছেলে যে কথায় কথায় খালি চর মারার ধান্দায় থাকে। উৎকর্ষ বুকে দুহাত গুজে শান্ত গলায় বলল, কাল থেকে আবারও কোচিং শুরু করবে তোমরা, আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। উষা আর জিনি একে অপরের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। উমা ওদের অবস্থা দেখে মুখে হাত চেপে মিটমিটিয়ে হাসছে। এ পর্যন্ত গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আগামীকাল শেষ পর্ব আপলোড দেওয়া হবে। এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নতুন গল্প ইতিমধ্যে এসে গেছে, আমি চাই সবাই নতুন গল্পটা সাপোর্ট করুন, নিরাশ হবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।